গতকাল রাত থেকেই একটা খবর চাউর হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন। তো গতকাল রাত থেকে আজ মোটামুটি দুপুর বেলা গড়িয়ে গেল এই খবরটা নিয়ে যাচাই বাছাই করতে করতে এতটা সময় চলে গেল। তবে শুরুতেই বলে রাখি, যাচাই বাছাই ও রিসার্চ করতে গিয়ে যত কিছু দেখে যা বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস না পদত্যাগ করছেন না, এটা ভুয়া খবর। কিন্তু এই তথ্য উপাত্ত কে কি বলেছে, কে কি করেছে, এই সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এবং বর্তমান পরিস্থিতিতে এই গতকাল রাত থেকে যা যা ঘটেছে, যে যা বলেছে, কে কোথায় দেখা করেছে কার সাথে, সেখানে গিয়ে কার সাথে কে কি পীড়িত করেছে, সেই সমস্ত কিছু বিশ্লেষণ করে এখন এটা আমি গ্যারেন্টি সহকারে নিশ্চিত বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে আগামী কিছু সময়ের মধ্যে বাধ্য হবেন। দর্শক, যে চুক্তিতে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছিলেন তার একটি হলো করিডোর এবং অন্যটি হলো চট্টগ্রাম বন্দর। কিন্তু এখন সেনাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা সম্পূর্ণ একটা বিরোধিতার মুখে পড়েছে। তাই এখন এই পদত্যাগের ভয় দেখিয়ে এটা আদায় করার একটা প্রচেষ্টা। আপনি ভাবতে পারছেন, যে লোক গ্রামীণ ব্যাংকের আপনার এমডির পদ ছাড়তে চায় না, সে কিভাবে প্রধান উপদেষ্টার মতো একটি পদ ছাড়বে? এটা কি কোনো কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের চরিত্রের ক্ষেত্রে? আসল কথা হলো, এই করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে চুক্তিতে তিনি এখানে এসেছেন, সেই চুক্তি সফল করার জন্য একটা বিশাল সমর্থন দরকার। তার জন্য একটা আন্দোলন লাগবে সেই সমর্থনটা ফিরিয়ে আনতে, আর সেটাই করার চেষ্টা হচ্ছে। যাতে নির্বাচনটা এখন দেওয়া না লাগে, বিএনপিকে চাপে ফেলে সেনাপ্রধানকে যেভাবে হোক পদত্যাগ করিয়ে জেলে ভরে দেওয়ার একটা পায় তারা। কিন্তু দর্শক, বিশ্বস্ত সূত্র মারফত এই সমস্ত ঘাঁটাঘাঁটি করতে গিয়ে যা জানলাম এবং শুনলাম, তাতে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে রিটায়ারমেন্ট, সেটা আর বেশি দিন নেই। তাই রিটায়ারমেন্টের আগে যদি তিনি বেঁচে থাকেন, বাইরে থাকেন, তাহলে রিটায়ারমেন্টের আগে তিনি বাংলাদেশকে একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচন দিয়ে তবেই তিনি রিটায়ারমেন্ট নেবেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমি সব ভিতরে যাব, আস্তে আস্তে আসছি। আপনার ভিতরের সমস্ত সংশয়, সব কটা প্রশ্নের উত্তর এই একটা ভিডিও থেকে পেয়ে যাবেন। কারণ ভাই, অনেক পরিশ্রম করেছি কাল রাত থেকে। এক কথায় যদি আমি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল থেকে এই যে নাটকটা জনগণের সামনে উপস্থাপন করছেন, এখানে যদি সহজ বাংলা ভাষায়, খাস বাংলা ভাষায় আমি আপনাদেরকে বলি যে তিনি এরকম কেন করছে, তাহলে ওনার উত্তরটা মুখ থেকে যা বার হবে সেটা আমি বলছি। আমাকে সেন্ট মার্টিন চট্টগ্রাম বন্দর ও এই করিডোর বিক্রির স্বাধীনতা দাও, তাহলে আমি পদত্যাগ করব না। সোজা ভাষায় এটাই তিনি বলতে চাইছেন। মানে ব্যাপারটা কিরকম হয়েছে জানেন? মানে সার সংক্ষেপে যদি বলি, বিস্তারিততে যাওয়ার আগে ব্যাপারটা হচ্ছে, ইউনূস নাহিদকে বলেছেন আমি পদত্যাগ করতে চাই, তুই এসে আমাকে ঠেকাবি, পদত্যাগ করতে বাধা দিবি, মানে যেভাবে হোক একটা নাটক সাজাবি, বাইরে গিয়ে গণমাধ্যমকে বলবি যে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম আর তুই ঠেকিয়েছিস, লোকজন দেখবে মানে আমার কতটা নির্লোভ আমি, ক্ষমতার কোনো চাহিদা নেই আমার, আমি করব, তুই পাহারা দিবি, তুই করবি, আমি পাহারা দেব। দর্শক আসুন, এই যে বিষয়টা আপনাদের সামনে বললাম, এটা একটু আমরা বুঝে নিই। দর্শক, ঘটনা কি হয়েছে, শুরুয়াত কোথা থেকে হয়েছে, সেখান থেকেই শুরু করছি। দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করে নেয়, তারা বলতে উপদেষ্টা মহলকে। তিনি বলছেন, আপনারা একটি অন্য অন্তর্বর্তী সরকার গঠন করে নিন, কারণ আমি থাকতে চাইছি না। তিনি চলে যেতে চাইছেন। কেন চলে যেতে চাইছেন? তিনি ঠিকঠাকভাবে কাজ করতে না পারলে তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ? তাই তিনি পদত্যাগের বিষয়ে ভাবছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন নাহিদ ইসলাম। তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না, তাই পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছে নাহিদ ইসলাম। এবার এখানে একটা প্রশ্ন, দেশের এই বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস, তাই এই বিষয়টা জাতির উদ্দেশ্যে একটা ভাষণেই তো বলে দেওয়া উচিত ছিল। ওনার এত বড় একটা যখন হতাশা জন্ম নিয়েছে এবং এত বড় একটা সিদ্ধান্ত যে তিনি পদত্যাগ করবেন, তাহলে তিনি এই অনির্ধারিত আলোচনায় কেন এই বিষয়টি আলোচনা করলেন, কেন পরিষ্কার করলেন না? তিনি তো সোজা সাপটা পরিষ্কার জিনিসটাই ভালো বোঝেন। তাহলে এত বড় একটা সিদ্ধান্ত, এত বড় একটা গোলমেলে জিনিস হচ্ছে যে তিনি কাজ করতে পারছেন না, এই জিনিসটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণের মাধ্যমে কেন জাতিকে পরিষ্কার করা হলো না? এবং খুব ভালোভাবে লক্ষ্য করবেন, গতকাল দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায়, মানে এরকম কোনো আলোচনা হবে এটা নির্ধারণ ছিলই না, অনির্ধারিত একটি আলোচনায় উপদেষ্টা মহলে এই আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সন্ধেবেলা ওই উপদেষ্টা মহল থেকে কোনো প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব জানানো হয়নি। সন্ধেবেলা নাহিদ ইসলাম যমুনায় ওনার সাথে দেখা করার পর নাহিদ ইসলাম ওই বাড়ি থেকে বেরিয়ে বিবিসি বাংলাকে সর্বপ্রথম এই রিপোর্ট দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছে। তারপর বিষয়টা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশের মানুষ আজ জানতে চায় কেন এত বড় একটা বিষয়, এত বড় একটা সিদ্ধান্ত আমাদেরকে, এখন নাহিদ ইসলাম তো সরকারের কোনো বডির পার্ট নয়, সে তো ভিন্ন একটি রাজনৈতিক দলের একজন রাজনেতা, তো তার মুখ থেকে কেন আমাদেরকে শুনতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন এবং তিনি কাজ করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন বিভিন্ন বিষয়? এটা কেন নাহিদ ইসলামের মুখ থেকে আমাদেরকে শুনতে হলো? কেন তিনি বা তার উপদেষ্টা মহল থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পররাষ্ট্র সচিব হোক বা প্রেস উইংয়ের কর্মকর্তারা হোক, যারই দায়িত্ব থাকে এই বিষয়গুলো জানানোর, তাদের মাধ্যমে ডাইরেক্ট সরকারের মাধ্যমে কেন এই বিষয়টি আমরা জানতে পারলাম না? কেন নাহিদ ইসলাম তো আজ একটি থার্ড পার্টি, কেন একটি থার্ড পার্টির মাধ্যমে জাতিকে জানতে হচ্ছে যে এই সরকারের প্রধান আজ পদত্যাগ করতে চাইছে, তার কর্মকাণ্ডে সে বাধাপ্রাপ্ত হচ্ছে? কেন এবার বুঝতে পারলেন? কারণ আমি করব, তুই পাহারা দিবি, তুই করবি, আমি পাহারা দেব। আচ্ছা আসুন, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হলো। এইবার তিনি কাজ করতে কেন পারছেন না, তিনি কেন চলে যেতে চাইছেন, সেই প্রসঙ্গে আমরা এবার একটু প্রবেশ করব। তাহলে ধোঁয়া যেটা হচ্ছে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। কেন তিনি কাজ করতে পারছেন না, কেন তিনি চলে যেতে চাইছেন? দর্শক, এ বিষয়ে একাধিক সূত্রে গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারছি যে গতকাল উপদেষ্টা মহলে এই যে বৈঠকে আলোচনা হয়েছে, সেখানে এই আলোচনায় উঠে আসে যে তিনি কেন কাজ করতে পারছেন না। কারণ সেখানে স্পষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়, এই সমস্ত কারণে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। আচ্ছা আসুন, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা, এই সমস্ত বিষয়ে তিনি কাজ করতে পারছেন না। দর্শক, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে ভারতের চর আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। গতকাল বৃহস্পতিবার রাত 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পদদেশে প্রতিবাদ সমাবেশ করেছে তারা। নির্বাচন কমিশন ইসি শুরু থেকে একটি রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ করছে এনসিপি। তারা এই আচরণ মেনে নেবে না,
তারা ইসির পুনর্গঠন চায়। এছাড়াও বিএনপির অভ্যন্তরে অন্তর্কন্দল থাকায় দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। দলটি গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পাঁয়তারা করছে। তাই তারা ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। এখন এই এনসিপি, এই জুলাই ঐক্য, এরা কারা? এরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিন্ন কোনো আদর্শের রাজনৈতিক দল বা মানুষ নয়। তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করতে পারছে না, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, এগুলো কারা করছে? এবং সেই সাথে প্রশ্ন, এই জুলাই ঐক্য কারা? এই এনসিপি কারা? আমরা তো গতকালকে সিরেফ দুটি ঘটনা আমরা তুলে নিয়ে আসলাম, যেখানে জুলাই ঐক্য আন্দোলন করছে, যেখানে এনসিপি আন্দোলন করছে। এছাড়াও আমরা যদি একটু পিছনে যাই, তাহলে বিএনপির ইশরাককে নিয়ে যেই একটা বিশাল আন্দোলন হলো ঢাকাতে, এ ব্যতীত এর আগে সারা দেশে যত আন্দোলন, যত মিছিল সমাবেশ হয়েছে, সেগুলো কারা করেছে? সেই রাজনৈতিক দলটির নাম কি? সেই রাজনেতাগুলোর নাম কি? এবং যাদের নাম আমাদের মাথায় আসছে, তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নীতি, সেই নীতির আওতায় পড়া মানুষগুলো নয় কি? তারা তো সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড। সুতরাং পরিষ্কার হচ্ছে বিষয়টা। তাহলে তিনি কিসের ভিত্তিতে বলছেন যে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন? এগুলো তো আপনি হয়তো স্বীকৃতি সবার সামনে সেইভাবে দেননি, কিন্তু দেশের মানুষ তো জানে এগুলো আপনারই লোক। তাহলে আপনার লোকই ঢাকায় আন্দোলন করে সড়ক অবরোধ করছে, আর আপনি সেটার জন্যই কাদেরকে দায়ভার চাপাচ্ছেন? সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়ার কারণে তিনি কাজ করতে পারছেন না। তা এই যে এনসিপি গতকাল এই যে আন্দোলনটা করেছে, নির্বাচন কমিশন ইসির পুনর্গঠন চাইছে, এবং বিএনপি যে স্থানীয় সরকার নির্বাচন দিতে চাইছে না, তার দাবিতে গতকাল তারা আন্দোলন করেছে। তো এই ইসি যে গঠন করা হয়েছিল, এটা কে গঠন করেছিল? আপনারাই তো গঠন করেছিলেন। তাহলে আপনারা গঠন করার পর আপনাদেরই একটি দল উঠে এসে বলছে ইসি আবারও পুনর্গঠন করতে হবে। তাহলে এখানে ঐক্যমত্যটা কোথায় থাকছে? আপনারা নিজেরাই তো নিজেদের মধ্যে বিভেদ বাঁধিয়ে একটা জলঘোলা পরিস্থিতি তৈরি করছেন। এছাড়াও তিনি বলছেন যে রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি তুলে ধরেছে। তো এই রাষ্ট্রীয় কাজে আজ নানা পক্ষ অসহযোগিতা করছে, এই নানা পক্ষগুলো কারা? রাষ্ট্রীয় কাজে কারা অসহযোগিতা করছে নির্দিষ্ট করে আপনি তো কিছু বলেননি। তাহলে কি আমরা ধরে নেব যে ওই উগ্র যে জঙ্গিদেরকে শুরুর দিকে আপনারা ছেড়ে দিয়েছিলেন? এটা তো আর অস্বীকার করতে পারবেন না। একেবারে কুখ্যাত জঙ্গি যারা জেলে ভিতরে ছিল, তাদের প্রত্যেককে আপনি ছেড়ে দিয়েছেন। তো তারাই কি এখন রাষ্ট্রীয় কাজে অসহযোগিতা করছে, ব্যাঘাত ঘটাচ্ছে? এবং যদি ঘটিয়ে থাকে, তাহলে এর দায়ভার কার? দর্শক, এটা তো গেল তিনি কেন কাজ করতে পারছেন না। এবার পরবর্তী প্রসঙ্গ হচ্ছে তিনি চলে যেতে চাইছেন, কিন্তু কেন চলে যেতে চাইছেন? আসুন এ বিষয়ে গতকালকের বৈঠকে তিনি কি বলেছেন সেটা একটু আমরা বুঝি। দর্শক, বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেছেন তিনি। সংস্কারের বিষয়েও এখনও তেমন কিছু হলো না, তাহলে তিনি কেন থাকবেন? উপদেষ্টা পরিষদের ওই আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলছেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করে, কারণ তিনি চলে যেতে চান। এই প্রশ্নগুলোর উত্তর কি আমাকে দিতে হবে দর্শক? কারণ এই সরকার যে পার্টিকুলার বিশেষ কাজটির জন্য ক্ষমতায় এসেছে, সেটা করতেই এখন তারা দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে।
এবং সেটা না করতে পারার কারণেই তিনি চলে যেতে চাইছেন। তিনি বলছেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সংশয় প্রকাশ করছে। তাহলে এই 10 মাস ধরে আপনি এই ক্ষমতাটা কোন জায়গায় ব্যবহার করলেন? নিজের স্বার্থগুলো হাসিল করার জন্য? কারণ আপনাকে তো আনা হয়েছিল এইটাই সবথেকে বড় কারণ, অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। কিন্তু সেটা করতেই এখন 10 মাস পরে এসে আপনি সংশয় প্রকাশ করছেন। তাহলে এই 10 মাসে আপনি করলেনটা কি? আপনার ব্যাংকগুলোর যত কর ছিল সেগুলো ছাড় দেওয়া, আগামী 5 বছর কিছু দিতে হবে না, এই সমস্ত কাজগুলো করা, এবং আওয়ামী লীগ নিয়ে আপনার ভিতরে যে প্রতিহিংসা বহু বছরের জমে রয়েছে সেটার একটু স্বাদ মিটিয়ে নেওয়া, নাকি অন্য আরেকটি মহল আছে যারা বেশ কিছু সুবিধা নিতে চায়, তাদের সেই সুবিধাগুলো পাইয়ে দেওয়া? বিগত 10 মাসে এগুলোই কি সংস্কারের নামে হয়েছে? কারণ 10 মাস পরে এসে আপনি যদি বলেন যে নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আমি সংশয় প্রকাশ করছি, পুলিশ প্রশাসন ঠেকাতে পারবে কিনা সে বিষয়েও আপনি সংশয় প্রকাশ করছেন, তাহলে এই 10 মাস ধরে এই যে এত বিচার ব্যবস্থায় সংস্কার, পুলিশের ভিতরে সংস্কার, সেনাবাহিনীতে সংস্কার, আইনের অমুক অমুক ধারা পরিবর্তন, এগুলোর মাধ্যমে তাহলে কি করা হলো? এখনও যদি 10 মাস পরে এসে এই পুলিশ একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন উপস্থাপন করতে অপারগ হয়ে যায়, তাহলে এই পুলিশে আপনি যে পরিবর্তনগুলো করেছেন, বহু তো সংস্কার করেছেন, তো সেই সংস্কারগুলো কি উদ্দেশ্যে করা হয়েছিল? আজ 10 মাস পরে এসে যদি নিরপেক্ষ নির্বাচন দিতে পুলিশ অপারগ হয়, তাহলে ওই সংস্কারগুলো কোন স্বার্থে করা হয়েছিল? মানুষ আপনাকে দায়ী করবে, তাই আপনি পথ ছেড়ে চলে যেতে চান। তা মানুষ তো আপনাকে এমনি ছি করছে, আপনার গায়ে শুধু থুতু তার সেটাতে বাকি রয়েছে, সেটাও আর কদিন পরে হবে। কারণ আপনার যে প্রধান কাজ, সেই কাজটাতেই 10 মাস পরে এসে হাত তুলে দিচ্ছেন, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আমার ভিতরে সংশয় আছে। আরে আপনার এই উপদেষ্টা মহল থেকে এই বিগত কয়েকদিন আগের রিপোর্ট, 400 কোটি টাকার একটা দুর্নীতি হয়েছে। শিক্ষার্থীদের যে বই ছাপানো হয়েছিল সেই কাগজে 400 কোটি টাকার ধান্দলা করেছে। তো এ খবর কি আপনি জানেন না? ইতিমধ্যেই ডিবি পুলিশ তাদেরকে ডেকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করছে, বিভিন্ন কেচ্ছাকাণ্ড বেরিয়ে এসেছে। তো এগুলোর বিষয়ে কি আপনি জানেন না? সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না থাকার কারণে আপনি চলে যেতে চাইছেন। আসুন আপনাকে একটা রিপোর্ট পড়াই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলছেন যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন। এছাড়াও আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যে স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য। গতকাল রাতে আপনার উপদেষ্টা মহলের মন্ত্রী, তো তিনি একজন, আপনার উপদেষ্টা মহলের একজন উপদেষ্টা এই স্ট্যাটাস দিয়েছে, আর আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়ার কারণে আপনি চলে যেতে চাইছেন। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখানে যে বলছে যে কুমিরকে ডেকে আনছেন তা আপনাদেরই খাবে, এখন এখানে তিনি কাকে কুমির বোঝাতে চেয়েছেন এবং কাদেরকে খাওয়ার কথা বলা হচ্ছে, এই কথাগুলোর মাধ্যমে একজন দায়িত্ববান উপদেষ্টা হিসাবে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই কথাগুলোর মাধ্যমে জাতি তো ঐক্যমত্য থেকে বার হওয়ার মতো দিকে চলে আসছে। কারণ উনি ঠিক কি বলতে চাইছেন, কাকে বলতে চাইছেন, এসব কোনো কিছুই ক্লিয়ার নয়। এগুলো কি উস্কানিমূলক বক্তব্য হচ্ছে না? একজন দায়িত্ববান উপদেষ্টা এরকম উস্কানিমূলক বক্তব্য তার ফেসবুক পোস্টে দিতে পারে কি? আপনারই তো পাশে বসে থাকা একজন উপদেষ্টা। তাহলে এই যত দোষ অন্যের ঘাড়ে আপনি চাপাতে চাইছেন, চাপিয়ে অন্য আরেকটা কিছু হাসিল করতে চাইছেন, সেটাও আমরা বুঝতে পারছি। তো সেই দোষগুলোই আপনারা নিজেরাই করছেন না তো? এখানে বলছে স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য। একজন দায়িত্ববান উপদেষ্টা হয়ে
কিভাবে এরকম কথা জাতির উদ্দেশ্যে সে লিখতে পারে? কারণ জুলাইয়ে সে যখন আন্দোলন করেছিল সে তো মানে বড় গলায় বলেছিল যে রক্ত দিয়ে দেব, আমাদের জীবনের কোনো দাম মূল্য কিচ্ছু নেই। এবং এখনও তিনি বলছে আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। তাহলে একজন বিপ্লবী নেতার মুখ থেকে এরকম কথা বার হওয়ার পর এরকম পরবর্তী কথা কি করে বার হয় যে স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য। সুতরাং এ কীরকম হিপোক্রেসি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার এবং আপনার উপদেষ্টা মহলের। এখন বিষয়টা কি হয়েছে জানেন? প্রথমে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য ব্যাপক একটা ঐক্য তৈরি হলো। এবার সেই ঐক্য আসার পর নিজেদের মধ্যে ব্যাপক একটা বিভেদ সৃষ্টি হলো। এখন সেই বিভেদের কারণে লীগ আবারও ফেরত আসতে পারে, সেই জন্য এখন নতুন করে গতকাল থেকে এই জুলাই নায়কদের বারবার প্রতিটা স্টেটাসে দেখছেন গতকাল থেকে ঐক্য ঐক্য ঐক্য, মানে আওয়ামী লীগ এই বিভেদের কারণে আবারও ফিরে আসবে, তার জন্য এখন আবারও নতুন করে ঐক্য তৈরি হচ্ছে। আসল কথাটা কি জানেন? গতকাল সেনা প্রধান যে বক্তব্যগুলো দিয়েছে যে এই করিডোরের বিষয়ে একটি নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রাখে এবং নির্বাচনের বিষয়ে ডিসেম্বরের মধ্যেই তিনি মনে করছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া উচিত। এই সমস্ত আরও দুই একটা যে কথাগুলো বলেছে যেগুলো সম্পূর্ণ ইউনূসের এগেনস্টে গিয়েছে, এখানেও একটা ঢাকঢোল বেজেছে। এছাড়া গতকাল একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে এখন শুধু আওয়ামী লীগ, বিএনপি, ভারত, এর বাইরেও পশ্চিমা বিশ্বেও ব্যাপকভাবে নিন্দিত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ তিনি যে হিউম্যান রাইটস, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বড়াই করে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই বলেছে সেই বলেছে বলে আওয়ামী লীগের দোসর ট্যাগ দেয় বা বিভিন্ন কর্মকাণ্ড করে, সেই আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কালকে একটি প্রতিবেদন পাবলিশ করেছে। পারলে ওই ভিডিওটি চ্যানেলে গিয়ে একটু দেখে আসবেন, যেখানে সরাসরি আওয়ামী লীগের যে বক্তব্য, আওয়ামী লীগ যেগুলো বলতে চায় এই সরকারকে নিয়ে, সেই এক্স্যাক্ট কথাগুলো হুবহু কপি অ্যান্ড পেস্ট হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে যে বর্তমান ইউনূস সরকার দেশে যেভাবে আইন প্রণয়ন করছে সেটা সরাসরি বাক স্বাধীনতার বিরুদ্ধে, মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে। সুতরাং এখানেও অনেকটা ঢাকঢোল বেজেছে। এছাড়াও সর্বোপরি যেটা বলতে চাই যে এতদিনে তো ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের বিচার করতে পারল না, কিন্তু এখন এই অন্তর্বিভেদের কারণে যা কিছু দেখা যাচ্ছে তাতে মনে হয় আগামীতে আওয়ামী লীগই তাদের বিচার করবে। মানে আপনাদের পাপ তো একটা নয়, আপনারা যে রক্তের উপরে ভর করে এই ক্ষমতায় এসেছেন, বাইরে দেখান অনেক ঐক্য, অনেক দেশপ্রেম, অনেক কিছু, কিন্তু আমরা সকলেই জানি আপনাদের ওই জুলাই ঐক্য মঞ্চও জানে আপনাদের ভিতরে ঠিক কতটা ক্ষমতার লোভ। আর এই ক্ষমতার লোভে সেই গরিব বাবা মায়ের যে ছেলেদের, যে সন্তানদের আপনারা কেড়ে নিয়েছেন না, যে বাবার একটাই ছেলে খেটে সংসার চালাতো, তাকে এখন আহত করে হাত পা ভেঙে চোখ মুখ কানা করে বাড়ি বসিয়ে রেখেছেন এবং তাদের কোনো কথাই শুনছেন না। শহীদদের, আহতদের যেভাবে অবহেলা করেছেন আপনারা, তো সেই বাদ্দুয়াগুলো আপনাদের কি লাগবে না? তো সেটাই এখন চলছে। এখন সর্বশেষ ভিডিও শেষ করার আগে আশা করি সমস্ত কিছু বুঝে আপনারা একটা জায়গায় আসতে পেরেছেন, আমিও এসেছি। আর সেই জায়গাটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কারণে নয়, নানাবিধ কারণে এখন এই নাটকটা করেছে যে আমি পদত্যাগ করতে চাই, আমি ভীষণ রেগে গিয়েছি, তাই এবার তোমরা সবাই এসে আমাকে নানা স্যার থাকুন, নানা স্যার থাকুন, নানা যাবেন না, এরকম আমাকে সাধো। এবং সেই কাজটা নাহিদকে দিয়ে করানো হয়েছে যে যাও তুমি সারা দুনিয়াতে বলে বেরিয়ে এসো যে আমি পদত্যাগ করছি। এবার বিএনপি থেকে শুরু করে দেশের মানুষ, জামাত শিবির তো সবার আগে আসবে, এসে আমার হাতে পায়ে ধরবে, বিরাট কিছু করবে। তখন আমি আবার একটু গুরু গম্ভীর হয়ে এটা করতে হবে, ওটা করতে হবে, এই আন্দোলন সেই আন্দোলন, এগুলো দেওয়ার অনেক বেশি পাওয়ার পাবো। এখন যেমন বিএনপি সহ বুদ্ধিজীবী মহল
আমার এগেনস্টে অনেক বিষয়ে আসছে, বিশেষ করে করিডরের বিষয়গুলো, যেটা আমি করতে চাইছি আমাকে করতে দেওয়া হচ্ছে না, তখন সেই সমর্থনটা আরও বেশি পেয়ে যাব। ফলে করিডোরটা টুক করে দিয়ে টুক করে আমি কেটে পড়বো, ঝবাস করে একটা নির্বাচন দিয়ে। তো খেলাটা মোটামুটি এরকমই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বহু বছর বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশের মাঠ পর্যায়ের রাজনীতি হিসাবটা করতে একটু ভুল করছে। এই খেলায় আজ ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের যে নাটকটা করেছে, আমি লিখিতভাবে এই ভিডিওতে বলে গেলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে নাটকটা করেছে, এই নাটকটা আগামী দিনে রিয়ালিটিতে হতে চলেছে, এটা গ্যারেন্টি। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান